বাংলাদেশে আওয়ামী লীগ একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি, যেভাবে নিস্তব্ধ, যে প্রচন্ড নিস্তব্ধ, এটা তারা কাটিয়ে উঠলেই এত শব্দ হবে যে এই সরকার বাধ্য হবে পড়ে যেতে। ওয়াশিংটন ডিসি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি এই মুহূর্তের বিষয়টাও দেখি, মধ্যপ্রাচ্য সহ, ল্যাটিন আমেরিকা সহ, সেন্ট্রাল আমেরিকা সহ যা হচ্ছে, সমস্ত কিছুর কেন্দ্র হলো ওয়াশিংটন ডিসি, যেখানে আমাদের অবস্থান। ভারতও যখন প্রেশার তৈরি করে যে না, নির্বাচিত সরকার, রাজনৈতিক সরকার ছাড়া আমরা কাজ করব না, এবং এটাতে আমেরিকার অনিচ্ছা সত্ত্বেও আমেরিকাকে সেই পথে যেতেই হবে, কারণ সেখানে তো যে ভৌগোলিক অবস্থান, ইন্দো প্যাসিফিক জোনে চায়নাকে ঠেকাতে ভারতকে হাতে না রাখা আমেরিকার জন্য হবে সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক। তা এই সমস্ত গুটি একসাথে করলে যেটা দাঁড়ায় সেটা হলো একটা নির্বাচন। সেই নির্বাচনে আওয়ামী লীগ যদি আন্তর্জাতিক অ্যারেনায় যদি এত শক্তিশালী খেলোয়াড় হতে পারত যে ইনক্লুসিভ নির্বাচন চাই, আওয়ামী লীগ জন্মের পর থেকে, আওয়ামী লীগের জন্মই হলো নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, অতএব আমরা নির্বাচন চাই, আমাদেরকে ব্যতিরেকে নির্বাচন আমরা বাংলাদেশে হওয়া ঠিক হবে না, সেই আন্দোলনটা যদি সঠিকভাবে তৈরি করতে পারতো, বিশ্ব দরবারের কথা বলছি, প্লেয়ারদের কাছে, তাহলে সেখানে হয়তোবা পানি গড়িয়ে গেছে, আমরা এখন বলছি হয়তোবা, কারণ আমি জানি না, এটা হতেও পারতো নাও হতে পারতো, কিন্তু সেই ঘটনাটা না ঘটাতে কি হলো, বাংলাদেশ তো আর বসে থাকবে না, ইন্ডিয়া তো বসে থাকবে না, চায়নাও বসে থাকবে না, আমেরিকাও বসে থাকবে না, পানিও বসে থাকবে না, সময়ও বসে থাকবে না। সো গড়িয়ে গিয়ে নির্বাচন হলো, সেই নির্বাচনে আলটিমেটলি আমি যেটা দেখতে পাচ্ছি যে সবসময় পরীক্ষার হলে যে ছাত্রটা কখনোই পড়াশোনা করে না, কেন জানি সে ফার্স্ট হয়ে যায়। 15 বছরে শেখ হাসিনা সরকার বাংলাদেশের যে উন্নয়ন করেছেন সমস্ত বিষয়ে, সমস্ত সূচকে, সেটা বাংলাদেশের এই 55 ইয়ার্স বলেন, 54 ইয়ার্স বলেন, ইতিহাসে কোনো সরকার করতে পারেনি। বঙ্গবন্ধু তো সময়ই পাননি, সেই জন্য বঙ্গবন্ধুর সরকারের কথা বলছি না। অতএব আওয়ামী লীগ, বিএনপি যে সবচেয়ে সুবিধাভোগী, আন্দোলন করলো যে কারা, তাদের আসলে বিচার হবে। আন্দোলন শব্দটা বলছি না, যারা বাংলাদেশে এই ষড়যন্ত্র করেছে তাদের বিচার হবে। এবং বিএনপি যদি নাও করে এই বিচার, এই প্রথম 1, 2, 3, 4, 10 মাসও বলি, কিন্তু বিএনপিকে টিকতে হলে এই বিচার তাদের করতেই হবে। আপনারাই বলেছেন যে এই নির্বাচনটা ত্রুটিপূর্ণ, আমরা সেটা স্বীকার করে নিলাম। ত্রুটিপূর্ণ নির্বাচনকে কলসিতে যখন এখন কানা, এটা বন্ধ তো করতে হবে, না হলে তো পানি থাকবে না। এই গণতন্ত্র রক্ষা করতে হলে এই ত্রুটিকে বন্ধ করতে হবে। অতএব চলুন আমরা আশা করি যে তারেক জিয়া বা তারেক রহমানের যে সরকার, তিনি দ্রুততম সময়ে এই আমি বলবো আইনের শাসন প্রতিষ্ঠার ন্যূনতম বিষয়গুলোকেও যদি হাত দেন, তাহলে বাংলাদেশের স্থিতি আসবে। এবং আওয়ামী লীগকে, অবশ্যই আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল, আমি স্পেশালি, এটা আমার ব্যক্তিগত, এটা মনে করি বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষেরই, যেহেতু বাংলাদেশ জন্মের বিরোধিতা করে, বাংলাদেশের সংবিধান বিরোধী তাদের রাজনৈতিক সংবিধান, রাজনৈতিক ম্যানিফেস্টো জামায়াতে ইসলাম, তাকে পুরোপুরি নিষিদ্ধ করতে হবে। এমনকি মাইকেল রুবিন দুইবার আমাদের সেমিনারে এবং এখানকার পার্লামেন্ট ক্যাপিটাল হিলে উনি বলেছেন যে জামায়াতে ইসলামী ইজ এ টেররিস্ট অর্গানাইজেশন। উনি বললেই তো হয়ে যাবে না, এটা আমরা ইতিমধ্যে প্রমাণিত যে জামায়াতে ইসলামী ইজ এ টেররিস্ট অর্গানাইজেশন। সেই জন্য এই পার্টিটাকে ভবিষ্যতের গণতান্ত্রিক সরকারগুলো ধীরে ধীরে একেবারেই যে বাংলাদেশে কোনোদিন রাজনীতি না করতে পারে, সেটাও আমাদের একটা লক্ষ্য থাকা উচিত। কিন্তু প্রথম কাজ, আইনের শাসন প্রতিষ্ঠিত করা। বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটলো 18 মাসে, তার জন্য পথের আন্দোলনের চেয়ে একজন মুখপাত্র যদি প্রতিনিয়ত এটার জন্য উনাদের অবস্থানটা ব্যাখ্যা করত, যে আওয়ামী লীগের অবস্থানটা এই, যেমন আজকে 2 সপ্তাহ প্রায় হয়ে যাবে, 2-1 দিনের ভিতরে, একটি তথাকথিত সো কল্ড নির্বাচন, যেটা ব্রিটিশ পার্লামেন্টারিয়ান একজন বলাতে আমি এই সোকল খুব ব্যবহার করি এই নির্বাচনের জন্য, কারণ বাঙালিরা এই সোকলকেই বেশি বাঙালি শব্দ হিসাবে ব্যবহার করে। এই সোকল নির্বাচনের পর 10, 12, 13 দিন হয়ে গেল, এই সরকার কি ব্যবস্থা নিল?
তার কিছুই বলা হচ্ছে না। নির্বাহী আদেশ বলুন আর অধ্যাদেশ বলুন, নির্বাহী আদেশে যদি সেটা বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়ে থাকে, আসলে সেটা একটি আইনের আওতাধীন করে সেটাকে নিষিদ্ধ করা হলো। কিন্তু সেটা তো সুস্পষ্টভাবে আমিও বুঝি, আইনজীবী উনি ব্যাখ্যা করেছেন যে এটা হতেই পারে না, এটা একদম সরাসরি নিষিদ্ধ। অথচ নট অনলি ব্রিটেনে, নট অনলি লন্ডনে এই মনস্টার ডক্টর ইউনূস এমনকি আমাদের এখানে নিউ ইয়র্কে নিউ ইয়র্ক টাইমসের অফিসে বসেও এই মিথ্যা কথা উনি বলে গেছেন। তার অর্থ হলো উনি মিথ্যা কথা বলতে একদমই কুণ্ঠাবোধ করেন না এবং নির্লজ্জভাবে মিথ্যা কথা বলেন। উনি আরেকটি এটা কি অধ্যাদেশ না এটা নির্বাহী আদেশ আমি পড়ে দেখতে হবে, উনি নিজকে একজন ভিভিভিআইপি হিসাবে 1 বছরের জন্য ঘোষণা করে চলে গেলেন। তাহলে এই বিষয়গুলো তো, একটি দেশ চলে তার সর্বোচ্চ আইন দিয়ে, সেটা কি? সেই আইনকে স্থিতিশীল আমরা ধরি, সেই স্থিতিশীল আইনকে বলা হয় একটি দেশের কনস্টিটিউশন। সেই সংবিধানকে যাতে কোনো ক্রমেই ক্রস না করে অন্য কোনো দেশের অন্য কোনো আইন ওই দেশে পার্লামেন্ট করুক আর অধ্যাদেশ দিয়ে করুক, সেটা কোনো ক্রমেই কোনোভাবেই রাষ্ট্রের সর্বোচ্চ আইনকে ক্রস করতে পারবে না। এটার সাথে ক্রস হলে কোনটা ভ্যালিড হবে সেটা কিন্তু থিওরি অফ লতে সুস্পষ্ট করে ব্যাখ্যা করা আছে। আমরা যারা, আসিফ নজরুল নিজকে বলেন উনি শিক্ষক, উনি আইনের থিওরি অফ ল কিছুই জানেন না, এটা আমি ওনাকে চ্যালেঞ্জ করি সবসময়। কারণ আইন করতে গেলে, অধ্যাদেশ করতে গেলে প্রথমেই যেটাকে দেখতে হবে যে আমার সংবিধানকে ক্রস করছে কিনা, সংবিধানের কোনো আইনকে লঙ্ঘন করছে কিনা। যেহেতু বাংলাদেশের গত 133 বলছেন আপনারা, আমি আসলে জানি না, অধ্যাদেশ হ্যাঁ অধ্যাদেশ যদি তারা করে থাকেন তাহলে তার আমি অনুমানেই বলছি তার ম্যাক্সিমামই হবে বাংলাদেশের সংবিধানকে তারা লঙ্ঘন করেছেন। অতএব এটা, এই ভ্রূণটা তো জন্ম নেয়নি, এটাকে বলা হয় নাল এন্ড হোয়াইট, জন্মগত ভাবেই সে জন্ম নেয়নি। সো এই বিষয়গুলোকে আমাদের দেখতে হবে এভাবে যে এই আইনগুলো ছিল কোনো আইন নয়, এটাকে আইন বলা যাবে না। আইনের থিওরি অফ লতে এইসবগুলোকে কোনো ক্রমে আইনের শব্দ বলা যাবে না। অতএব আওয়ামী লীগকে যদি ওই আইনে, যেই আইনটার কথা ব্যারিস্টার তানিয়া আমির বলেছেন, সেই আইনের আওতাধীন করে বলা হয়ে থাকে কার্যক্রম নিষিদ্ধ, এটা মিথ্যা। কিন্তু তারা নিষিদ্ধ করেছে, যদি ওই আইনকে তারা এখানে ব্যবহার করে থাকে, লুক এট দ্যাট। তাহলে কি করতে হবে? ওই আইনটা তো বলবৎ, এবং ওই আইন যেহেতু বাংলাদেশের সংবিধানকে ক্রস না করে আগেই পাশ করা ছিল, অতএব বর্তমানে যারা ক্ষমতাসীন তথাকথিত হয়তো বা বাংলাদেশের সকল মানুষ বুঝবে না, সাধারণ মানুষ বুঝবে না, এই জন্য এই সো কল্ড নির্বাচনে এই সরকার যেহেতু ক্ষমতায় এসেছে, যেটা বাংলাদেশের সকল সাধারণ মানুষের একটা, এই মুহূর্তে যেমন আমি যদি অনেকক্ষণ ধরে পানির নিচে ডুবন্ত থাকি, আমি যদি একটু নাক ভাসাতে পারি একটু শ্বাস নেওয়ার মতন সময় পাওয়ার জন্য, সেই ঘটনাটি বাংলাদেশে এখন ঘটলো এই সরকার। কারণ সেই মনস্টারকে বিদায় করে মানুষ একটু মানে স্বস্তিও বলবো না, জাস্ট অক্সিজেন নিল। কিন্তু এই সরকার কিন্তু গত 11 দিনে কি করলো সেটা নিয়ে আওয়ামী লীগের কোনো বক্তব্য নেই। বক্তব্য আমি সাংবাদিক হিসাবে প্রতিদিনই বলে যাচ্ছি, আমরা যারা অনলাইনে কথা বলি তারা প্রতিদিনই বলে যাচ্ছি। কিন্তু আওয়ামী লীগ যেহেতু কোনো ক্রমে এখনো পর্যন্ত তাদের কোনো মুখপাত্রের মাধ্যমে কোনো দাবি তোলেনি, সরাসরি বলছি কোনো দাবি তোলেনি। আরেকটি কথা আমি এখানে খণ্ডাতে চাই, এই জন্য খণ্ডাতে চাই, সেন্ট্রাল আওয়ামী লীগের লিডারশিপ থেকে আমরা সামাজিক মাধ্যম বলেন, গণমাধ্যম বলেন, পার্সোনাল লেভেল বলেন, কোনো লেভেলই আমরা জানি না আওয়ামী লীগ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে তাদের অবস্থানটা কি। তাই তৃণমূলের যে মানুষেরা ঘরে থাকতে পারছে না, তাদের এই রোজার সময় তারা 18 মাস তো নেই, এই রোজার সময় তারা তাদের সন্তানদের ইফতারি কিনে দিতে পারছে না। তারা যেহেতু তাদের লোকাল কোনো এমপি হয়তো বা বিএনপির এমপি অথবা জামায়াতের এমপি, তাদের যেহেতু এই স্ট্রাকচারটা, এই ফেব্রিকটা আমরা জানি, বাংলাদেশের গ্রামীণ প্রত্যেক জায়গার ফেব্রিকটা আমরা জানি, সেখানে তারা স্বপ্রণোদিত হয়েই তারা যে তাদের অবস্থান জানানোর জন্য যে আমরা এখনো শেষ হয়ে যায়নি, সেটার জন্য তারা স্বপ্রণোদিত ভাবে এই অফিসগুলো তারা খুলে।
আবার যেখানে কোনো বিশেষ 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 জায়গায় বা কোনো কোনো জায়গায়, বিশেষ বলবো না, তাদেরকে আবার এটা বন্ধ করে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয় বা আবার গুড়িয়ে দেওয়া হয়। তাতে করে এই যেমন আমরা সেলিনা হায়াত আইভির কথা বলছি, ওনাকে 5 মামলায় জামিন দেওয়া হলো, আবার 5 মামলায় শোন অ্যারেস্ট, আবার 5 মামলায় জামিন দেওয়া হলো, 1 মামলায় শোন অ্যারেস্ট। সো দিস ইজ এ ক্রেজি। এটা তো ইউনূসের যে অসাংবিধানিক সরকারের যে ব্যবস্থা, সেখান থেকে তো এক চুলো নড়লো বলে মনে করি না। আমি একজন সাংবাদিক হিসাবে, সাংবাদিক হিসেবে আমাদের দায়িত্ব খুব বস্তুনিষ্ঠভাবে সমালোচনা করা। তার জন্য আমি মনে করলাম যে 1 সপ্তাহ যাক, তাতেও দেখলাম কিছু হলো না। এখন ভাবছি 2 সপ্তাহ যাক, এখন আবার ভাবছি 90 দিন যাক। কিন্তু এই 90 দিনের ভিতরেও আমি তো দেখতে পাচ্ছি না যে যখন সেলিনা হায়াত আইভিকে যখন আবার সৌনরের দেখানো হলো, স্বরাষ্ট্রমন্ত্রী যাকে শিলং নামে পরিচিত, এই শিলং স্বরাষ্ট্রমন্ত্রী কেন বললেন না যে না, এটা হতে পারে না, এটা হতে দিব না? কারণ আমার প্রধানমন্ত্রী, মানে এই সোকল নির্বাচনের মাধ্যমে যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, আমার প্রধানমন্ত্রী শপথের পরই বলেছেন আমি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করব, এবং সেই লক্ষ্যে কাউকেই হেনস্থা করা যাবে না, হবে না, শোন অ্যারেস্ট হবে না। আর আমাদের সাংবাদিক সিনিয়র কলিগরা যারা 18 মাস ধরে জেলে আছেন তথাকথিত কি মানুষ হত্যা মামলায়, এই কলম দিয়ে আমরা মানুষ হত্যা করতে পারি না তো, করি না তো, অতএব সেখানেও তো এখনো দেখা যাচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে না। অতএব আপনি যে প্রশ্নটা করেছেন, সেখানে আমার উত্তর হবে আমি এখনো পর্যন্ত আশাহত হওয়ার কোনো কারণ নেই। আমি যেটা বলতে চাই তারেক জিয়া সম্বন্ধে, সেটা এইভাবে বলি যে তারেক জিয়া দীর্ঘ সময় ধরে ব্রিটেনে অবস্থান করছিলেন, স্পেশালি লন্ডনে অবস্থান করলে উনি তো এই যে লন্ডনের যে জায়গাগুলোতে সবসময় রাজনীতি চর্চা হয়, সেই জায়গাগুলোতে ওনার যাওয়া উচিত ছিল। হ্যাঁ, উচিত থাকলে যে পার্লামেন্টারি সিস্টেম, যে ওয়ার্ডিং, যে টার্মিনোলজির সাথে কি করে এই টার্মিনোলজি অ্যাকশনে রূপান্তরিত করা যায়, সেসবগুলো উনি 18 বছর ধরে করতে পারতেন, 17 বছর ধরে করতে পারতেন। আরেকটি বিষয় এখানে খুবই ইম্পর্টেন্ট, আমি 17 বছর বললাম আমি কলা খাই না, খাবো না, কিন্তু আপনি তো সর্বশেষ সেই কলা খেয়ে ফেললেন। কিভাবে? যে আমি এই তারেক জিয়া 18 বছর বা 17 বছর বললেন যে ইনক্লুসিভ নির্বাচন চাই, সকল দলের অংশগ্রহণে নির্বাচন চাই, কিন্তু উনি তো অংশগ্রহণ করলেন যেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং আরো 14 দলকে অংশগ্রহণ করতে দেওয়া হলো না।